স্কুল অফ ল প্র্যাকটিস থেকে প্রদীপ কুমার দাশগুপ্ত। আজকে আমাদের মধ্যে পেয়েছি আসিফ আলী মণ্ডলকে, আমাদের এই জুনিয়র ফ্রেন্ড। আজকে আমাদের এপিসোড 6 আরম্ভ হচ্ছে। আসিফ, আমাদের এপিসোড 2 কি 3-তে জয়শ্রী এসেছিল, জয়শ্রীর সাথে আমাদের আলোচনা হচ্ছিল কতগুলো কোর্ট আছে মুক্তান্তি ফাংশনে। সেখানে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে ব্যাপারটা আটকে গেছে। বলছি যে ওই বিষয়ে থাক। আজকে স্যার আমরা দৈনন্দিন কোর্টে প্র্যাকটিস করতে গিয়ে কিছু কিছু স্যার প্রবলেম আমরা ফেস করি, যারা আমরা নতুন প্র্যাকটিস করছি বা প্র্যাকটিসে আসছে। কিছু টার্মসগুলো খুব অজানা হয়, যেগুলো তো আমরা করি, কিন্তু কোর্টে আসার পরে সেগুলো একটু মনে হয়। যদি আপনি কিছু টার্মসের বিষয়গুলো যদি বলেন তাহলে খুব সুবিধা হয় স্যার। বল তাহলে, কারণ ওই জায়গাটা আমরা এগোতে পারছি না আর কি। অ্যাকচুয়ালি স্যার ওইটা ওই ক্লাসে কমপ্লিট করে দেন যেতে। ঠিক আছে বল স্যার। চার্জ ফ্রেম এটা কি স্যার? এটা আমরা খুব দৈনন্দিন কোর্টে খুব শুনি যে চার্জ ফ্রেম হচ্ছে, চার্জ ফ্রেমে ডেট করছে, বলেন। চার্জ ফ্রেম মানে হচ্ছে, চার্জ ফ্রেম ধর আমরা একটা লোকে পানিশমেন্ট দিই কেন, এর আগে তো জানতে হবে হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ পানিশমেন্ট। আমরা শাস্তি দিই কেন দিই? এই যে আদালত একটা অ্যাকিউজ পার্সনের শাস্তি দেয় কেন দেয়? ফর রিফরমেশন, সে যাতে নিজেকে রিপেয়ার করতে পারে। আবার যার জন্য দেখবি এখন রেকটিফিকেশন হোম, রিফরমেশন হোম, এই ধরনের নাম হচ্ছে, কারেকশনাল হোম, এই ধরনের নাম হচ্ছে। আগে জেল ছিল, আমি জেল বলছি না, কারেকশনাল হোম, নিজেকে কারেকশন করছে। তাহলে একটা লোক যদি নিজেকে কারেকশন করে, তাহলে তাকে জানতে হবে তার কি অপরাধ, তাকে কি জন্য বিচার করা হচ্ছে, সেটা চার্জ ফ্রেম করতে গিয়ে তার কাছে এক্সপ্লেন করা হয়। তার এগেনস্টে যে অ্যালিগেশন, তার এগেনস্টে যে নালিশটা আছে, সেই নালিশটা তাকে পড়ে বলা হয় যে আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি এই দিন এই সময় অমুক লোককে এই জিনিস দিয়ে আঘাত করেছিলেন এবং তার জন্য তিনি রক্তাক্ত জখম হয়েছিলেন, এই বিষয়ে আপনি কিছু বলবেন, আপনি দোষী না নির্দোষী? সে বলল আমি নির্দোষী। তখন প্রমাণ করার জন্য তাকে বলা হয় ঠিক আছে, আদার সাইড কে বলা হয় তুমি সাক্ষী নিয়ে এসে একটা প্রমাণ করো। এইবার কথা হচ্ছে কেন চার্জ ফ্রেমটা করা হয়। সাপোজ ধর ফর অ্যান এক্সাম্পল, একটা বিড়াল তোর রান্না করতে রোজ মাছ খেয়ে যাচ্ছে, তুই বিড়ালটাকে ধরতে পারছিস না। একদিন দেখবি বিড়ালটা ছাদে বসে রোদ পোয়াচ্ছে, তুই বিড়ালটা কে গিয়ে এই তো পেয়েছি আজকে, পেছন দিয়ে একটা ডান্ডার বাড়ি মারলি, লো ঠাস করে মারলি, বিড়ালটা দৌড়ে পালিয়ে গেল, বিড়ালটা পানিশ হলো, বিড়ালটা শাস্তি পেল। কিন্তু দেখা গেল বিড়ালটা রোদে বসে না, কিন্তু মাছ খাওয়াটা রেগুলার অব্যাহত রেখেছে। ও ভাবছে আমি রোদে বসার জন্যই মাঠটা খেলাম। যেই জন্য তাকে এক্সপ্লেন করা হয় যে আপনার বিরুদ্ধে অভিযোগ এই, যদি সেটা প্রমাণিত হয় তাহলে তার সাজা হবে এবং সে আগে থেকে বুঝতে পারবে। আর ফর ইনফরমেশন তোকে বলে রাখি, যদি এই চার্জ ফ্রেমের সময় সে যদি বুঝতে না পারে কোনো কারণে সে হয়তো হিন্দুস্তানি, তাকে বাংলায় বলা হলো, সে হয়তো কোনো কারণে সত্যি বাংলায় জানে না বা বাংলা বোঝে না, পরবর্তীকালে আফটার ট্রায়াল, আফটার জাজমেন্ট দেখা গেল সে বাংলা বোঝে না, তুই যদি হাইকোর্ট যাস সে খালাস হয়ে যাবে, কারণ চার্জটা সে বুঝতে পারেনি। চার্জ যদি সে বুঝতে না পারে, তাহলে কি রেসপেক্টে নিজেকে রিপেয়ার করবে, কি রেসপেক্টে নিজেকে রিফর্ম করবে? বুঝতে পারছি ব্যাপারটা? এই জন্য চার্জ ফ্রেমিং এর প্রয়োজনীয়তা আছে সেকশন 228 অফ সিআরপিসি। আর কিছুদিন বাদে পাল্টে যাচ্ছে আমাদের সবাই, সেটা পরের কথা। এই জন্য চার্জ ফ্রেম করা হয়। চার্জ ফ্রেমের প্রয়োজনীয়তা এইখানে যে সে তার অপরাধটা বুঝতে পারে এবং বুঝতে পেরে সেই অপরাধের রেসপেক্টে তাকে যে সাজাটা দেওয়া হলো, তখন সে বুঝতে পারে এই অপরাধটা আমি সাজা পেয়েছি, মানে আমার অপরাধটা কি, যে কেন কোর্ট আমাকে পানিশ করছে। এক্স্যাক্টলি, মানে এইটা হচ্ছে চার্জ ফ্রেম। স্যার বলছি স্যার, এই চার্জশিটটা কি স্যার? চার্জশিট হলো পুলিশ যখন ইনভেস্টিগেশন করে একটা ম্যাটারে, কারোর নালিশ হলো, নালিশ তো দু জায়গায় হতে পারে, কোর্টে হতে পারে,
সেকশন 200 অফ সিআরপিসি। হুম। আবার 154-এ এটা তোর থানায় হতে পারে, থানায় যেটা এফআইআর যেটা আছে। এফআইআর কে বলা হয় ইজ এ সুইচ অফ ইনভেস্টিগেশন। এফআইআর যখন করা হলো তখন ইনভেস্টিগেশন স্টার্ট হয়ে গেল। হুম। এবার এই ইনভেস্টিগেশনটা স্টার্ট হলো, যখন ইনভেস্টিগেশন একসময় শেষ হবে। ডেফিনেটলি। এবার ইনভেস্টিগেশন শেষ হলে এই ডিউরিং ইনভেস্টিগেশন যে মেটেরিয়ালস কালেক্টেড হলো সেই মেটেরিয়ালসকে এক জায়গায় করে বাঞ্চ করে স্টিচ করে সেটাকে কোর্টকে দেওয়া হয়, সেটাকে বলা হয় চার্জশিট। মানে তার এগেনস্টে আমরা এই এভিডেন্স কালেক্ট করেছি, এই ডকুমেন্ট কালেক্ট করেছি এগেনস্ট দি অ্যাকুইজিশন। কিন্তু উল্টো করে ধর তোর নামে কেউ অ্যালিগেশন করলো তুই 13 তারিখে একটা লোককে মেরেছিস, হুম। ইনভেস্টিগেশনে দেখা গেল তুই 12 থেকে 14 আরো বেশি দিস, তোর ভিসা পাসপোর্ট তাই বলছে, তখন কি হবে? তখন পুলিশ ওটাকে চার্জশিটে বলবে ফাইনাল রিপোর্ট। আচ্ছা। এটাকে শর্টে বলে এফআরটি। এফআরটি। এটাকে এফ ফুল স্টপ আর ছোট হাতের টি, মানে ফাইনাল রিপোর্ট। কিন্তু এটা এখন হয়ে গেছে এফ বড় হাতের আর বড় হাতের টি বড় হাতের, শর্ট আমরা এফআরটি বলে দিই। হুম। স্যার। কিন্তু এফআরটি মানে ফাইনাল রিপোর্ট। ফাইনাল রিপোর্ট মানে পুলিশ তোর এগেন্সটে ইনভেস্টিগেশন করলো কিন্তু করে কোনো কিছু পাওয়া গেল না, ট্রুথফুল কিছু পাওয়া গেল না। ট্রুথফুল কিছু পাওয়া গেল না, দেখা গেল না সেই সময় তুই আর ছিলিসই না, তুই আরবে ছিলিস। তোর ভিসা পাসপোর্ট দেখাচ্ছে 13 তারিখ, তুই 11 তারিখ থেকে 18 তারিখ অব্দি আরবে ছিলিস। সুতরাং তো কলকাতায় এসে এই ধরনের ঘটনা ঘটা সম্ভব না। মানে এটা একটা এক্সাম্পল দিলাম। হুম। এছাড়াও যদি অন্যভাবে দেখা যায় তুই ইউ আর নট ইনক্লাইন্ড উইথ দি ক্রাইম, তাহলে তোকে তোর এসে বলিস চার্জশিট দেবে না, তখন ফাইনাল রিপোর্ট দেবে। চার্জশিট তখনই দেবে যখন তোর একটা তো সাসপেক্ট, প্রথম সাসপিশন, সন্দেহ করে তো তাকে ধরা হচ্ছে। একদম স্যার। তারপর তার এগেন্সটে যখন এভিডেন্স পরপর কালেক্ট করছে পুলিশ, সেই কালেকশন অফ এভিডেন্স, বাঞ্চ অফ কালেকশন অফ এভিডেন্স, চার্জশিট মানে হচ্ছে তোর কালেকশন অফ এন্টায়ার এভিডেন্স, টোটাল ইনভেস্টিগেশন যেটা ইনভেস্টিগেশন রিপোর্টটা, টোটাল ইনভেস্টিগেশন রিপোর্টটা যখন জমা পড়ছে, এবং তাতে দেখা যাচ্ছে লোকটা দ্যাট ম্যান মে বি ট্রাইড, লোকটাকে ট্রায়াল করা যেতে পারে, এইটাকে বলে চার্জশিট। এই একই জিনিস কিন্তু কলকাতা পুলিশ চালান বলে আর বেঙ্গল পুলিশ চার্জশিট বলে, হুম। একই জিনিস। আর তুই যে মেট্রোপলিটন কোর্টে যার মানে ব্যাংশল কোর্টে, ওখানে দেখবি বলছে চালান, ওখানে চার্জশিট বলে না, হুম। ওখানে বলে চালান, একই জিনিস। স্যার এটা সমস্ত ক্যালকাটা পুলিশের আন্ডারে। ক্যালকাটা পুলিশ আন্ডারে যত আছে সাদা পোশাকের পুলিশ, তারা চালান বলে, চার্জশিট বলে না। চার্জশিট বলে একমাত্র বেঙ্গল পুলিশ। বেঙ্গল পুলিশ। স্যার লিডিং কোশ্চেন নাকি? বুঝতে পারলাম না। লিডিং কোশ্চেন স্যার। লিডিং কোশ্চেন, লিডিং কোশ্চেন মানে যখন তোর জেরা হয়, ক্রস এক্সামিনেশন হয়, এক লিডিং কোশ্চেন মানেটা বুঝিয়ে দিই। লিডিং কোশ্চেন মানে লিডিং কোশ্চেন সাচ এমন একটা কোশ্চেন যেটা আনসারটাকে সাজেস্ট করে দিচ্ছিস তুই। আচ্ছা। কিরকম? তুই আমাকে বললি যে আপনি পরশু দিন শ্যামবাজার গেছিলেন তো, আচ্ছা। তোকে আনসারটা দিয়ে দিচ্ছিস ওখানে। হুম। তুই জিজ্ঞেস করবি আপনি পরশু দিন কোথায় ছিলেন, দ্যাট ইজ অ্যাফার্মেটিভ কোশ্চেন। আর লিড করা মানে হচ্ছে তুই কোশ্চেনে লিড করছিস, আপনাকে মিস্টার দাস মেরেছিল তো, আপনাকে কে মেরেছিল, আপনাকে কে আঘাত করেছিল, অ্যাফার্মেটিভ কোশ্চেন। আর তোকে বলে দিল যে আপনি যখন যাচ্ছিলেন তখন তো 3টে বাজে, মানে কোশ্চেন সাজেস্ট আনসার, এটা লিডিং কোশ্চেন। লিডিং কোশ্চেন cannot be asked. Leading question কিন্তু prosecution মানে পাবলিক প্রসিকিউটর cannot put the leading question. আচ্ছা স্যার। বুঝতে পেরেছি? লিডিং কোশ্চেন পুট করে একমাত্র ডিফেন্স, কেননা লিডিং কোশ্চেন থেকে ট্রুথটা বেরিয়ে আসে, যেটা সত্যি সেটা বের করে নিয়ে আসা যায়। যদি লোকটা মিথ্যে কথা বলে সে লিডিং কোশ্চেনটাকে অ্যাকসেপ্ট করে নেবে, যদি তাকে শিখিয়ে দেওয়া হয় সে লিডিং কোশ্চেনটাকে অ্যাকসেপ্ট করে নেবে। এই জন্য লিডিং কোশ্চেন করা হয়। সেকশন 151 অফ এভিডেন্স অ্যাক্ট এখন অবধি, জুলাই থেকে সব পাল্টে যাচ্ছে আবার। স্যার বলছি যে ওনাস ওনাস
ওনাস বলেন। ONUS ওনাস মানে হচ্ছে বার্ডেন অফ প্রুফ। বার্ডেন অফ প্রুফ বলতে প্রমাণ করার দায়িত্ব, প্রমাণ করার অব্লিগেশন। মানে আমি একটা কেস করলাম, একটা কেস করলি, যে কেসটা করবে, যে নালিশটা করবে, আচ্ছা, তার দায়িত্ব ওই নালিশের যে ঘটনা সেটা প্রমাণ করা। সে সাক্ষী নিয়ে আসবে। স্যার এটা কি কোর্টে করতে হবে? হ্যাঁ, ওনাসটা কোর্টে। ওনাস মানে ওনাস লাইজ আপন দি প্রসিকিউশন, মানে প্রসিকিউশন প্রমাণ করবে, ডিফেন্সের প্রমাণ করার কোনো দায়িত্ব নেই। কিন্তু যদিও সুপ্রিম কোর্ট রিসেন্টলি বলে দিয়েছে যে দায়িত্ব না থাকলেও সে একটা হিন্ট দেবে, ডিফেন্স একটা হিন্ট দেবে, মানে অ্যাকিউজ পার্টি হিন্ট দেবে কেন তার নামে এই কেসটা করা হলো, সেটা হিন্ট দেবে। কিন্তু একেবারে চুপচাপ দাঁড়িয়ে থাকলে হবে না স্যার। আচ্ছা, আমরা যে এই যে আমরা জেরা করি, ক্রস এক্সামিনেশন করা হয়, ক্রস এক্সামিনেশন দুটো পার্ট থাকে, একটা হলো সাজেশন, একটা হলো ডিনায়াল। এই সাজেশন হচ্ছে লাইন অফ ডিফেন্স। তুই সাজেশন দিয়ে বলছিস এই কারণে আমার মক্কেলকে হেনস্থা করা হয়েছে, এই কারণে ঘটনাটা ঘটানো হয়েছে, আপনাদের সাথে ভাড়া নিয়ে, ভাড়া দেওয়া নিয়ে শত্রুতা ছিল, সেই জন্য মিথ্যে মামলা করেছেন। এইটা হলো সাজেশন। এই ওনাস থেকে এলো ব্যাপারটা। ওনাস হচ্ছে যার কেস সে প্রমাণ করবে, সাক্ষী এনে পরপর সাক্ষী এনে প্রমাণ করবে। দ্যাট ইজ কল ওনাস বা বার্ডেন অফ প্রুফ। বুঝতে পেরেছি। মানে যে কমপ্লেন করছে তাকে তারই প্রমাণ করার দায়িত্ব। ডিফেন্স উইল নট সে, ডিফেন্স উইল দায়িত্ব দেবে। একটা কথা বলে দেয়, আরেকটা কথা, সিভিলে কিন্তু আলাদা। সিভিলে কিন্তু ওনাসটা দুপক্ষের। সিভিলে প্লেইন্টিফ যখন আসে, প্লেইন্টিফ কাকে বলে? যে নাকি প্লেইনটা লেখে। প্লেইন্ট বলতে যেটা লিখিত দরখাস্তকে সিভিলে বলা হয় প্লেইন্ট, ক্রিমিনালে লিখিত দরখাস্ত বলে কমপ্লেইন্ট। আচ্ছা, সিভিলের লিখিত দরখাস্ত যে লিখছে তাকে বলে প্লেইন্টিফ, ক্রিমিনালে লিখিত দরখাস্ত যে লিখছে তাকে বলা হয় কমপ্লেনেন্ট। আচ্ছা, এখন সিভিলে কিন্তু প্লেইন্টিফ তার নিজের কেস প্রমাণ করবে, ডিফেন্ডেন্টের যে লয়ার তাকে জেরা করবে। যখন তার সমস্ত সাক্ষী এক্সস্টেড হয়ে গেল, পরপর প্লেইন্টিফের চারজন সাক্ষী ছিল, তখন আবার ডিফেন্ডেন্ট নিজে দাঁড়াবে, তাকে আবার প্লেইন্টিফ জেরা করবে। ডিপেন্ডেন্টে যদি সাক্ষী থাকে সেই সাক্ষীকে প্লেইন্টিফ জেরা করবে। ও করবে এক্সামিনেশন চিফ। ডিপেন্ডেন্ট নিজের সাক্ষীকে নিজে তো জেরা করা যায় না, নিজের সাক্ষীকে নিজে ক্রস চিফ করতে হয়। নিজের সাক্ষীকে নিজে জেরা করা যায় না, এটা ভুল কথা। যদি হোস্টাইল ডিক্লার হয় ইন কেস অফ ক্রিমিনাল, তাহলে নিজের সাক্ষীকে নিজে জেরা করে তখন ক্রিমিনালে। সিভিলটা বুঝতে পারছো? সিভিলে এই একদম ক্রস ওয়াইজ, মানে ডিফেন্ডেন্ট জেরা করছে প্লেইন্টিফকে, প্লেইন্টিফ জেরা করছে ডিফেন্ডেন্টকে। কিন্তু ক্রিমিনালে একমাত্র প্রসিকিউশন will keep mum, sorry, defense will keep mum, মানে accused will keep mum, accused কোনো কথা বলবে না। accused জেরা করবে যে প্রসিকিউশনের যে সাক্ষী থাকে, আর এই এক্সামিনেশন চিফ হলো প্রসিকিউশন করবে, এক্সামিনেশন চিফ, মানে সে কিন্তু কোনো লিডিং কোশ্চেন করতে পারবে না। সে বলবে যে কি জন্য এখানে এসেছেন, কেন এলেন, কেন মারলো, হঠাৎ কেন ঘটনা ঘটলো, কি এমন ঘটনা ঘটেছে আপনি আজকে কোর্টে এসেছেন। হ্যাঁ, মানে বলতে পারবে না আপনাকে কি মেরেছিল বলে এসেছেন, ওই লিডিং হয়ে গেল। আচ্ছা, আপনি কি জেলে গেছিলেন আইডেন্টিফাই করতে, লিডিং হয়ে গেল। বুঝতে পারছি ব্যাপারটা? বুঝতে পেরেছি। এইটার লিডিং কোশ্চেন, একটা সাজেশন যার মধ্যে থেকে সাজেশন থাকবে তাতে, লিডিং কোশ্চেন, এন্ড দ্যাট শুড নট বি আস্কড বাই দি প্রসিকিউশন। ডিফেন্স পারবে। বুঝতে পেরেছি। স্যার, রাইট টু প্রাইভেট ডিফেন্স, রাইট টু প্রাইভেট ডিফেন্স হচ্ছে, এটা আমরা সচরাচর শুনে থাকি, নরমাল মানুষের মধ্যে থাকি। সেকশন 100 সম্ভবত আইপিসি, পরে পাল্টে যাবে, কিন্তু এখন অব্দি আছে ইন্ডিয়ান পেনাল কোডে। এটা হচ্ছে তো রাইট টু প্রাইভেট ডিফেন্স, মানে ধর একটা মার্ডার হলো, তোর বাড়িতে ডাকাত পড়েছে, ডাকাত
তোর দিকে তরোয়াল দিয়ে মারতে আসছে তোকে, আচ্ছা তুই দরজার খিলটা তুলে নিয়ে ডাকাতের মাথায় একটা বাড়ি মারলি, ডাকাতটা মানে মরে গেল, ডেড বডি পেলো ডাকাতের, পুলিশ তো তোকে ধরবে, তোমার বাড়িতে ডেড বডি পাওয়া, অন্য ডাকাতে পালিয়ে গেছে, একদম। তোর বাড়িতে ডেড বডি পাওয়া, তুই অ্যারেস্টেড হলি, তখন তো রাইট টু প্রাইভেট ডিফেন্স, তুই কোর্টকে বলবি যে আমার দিকে তরোয়াল নিয়ে আসছিল, আমাকেই মেরে ফেলতো, আমার প্রাইভেট ডিফেন্সের জন্য আমি তাকে মেরে ফেলেছি, দ্যাট ইজ নো অফেন্স, দ্যাটস ইউর রাইট টু প্রাইভেট ডিফেন্স। বুঝলাম স্যার। বুঝতে পেরেছিস? স্যার ইনভেস্টিগেশন আর ইনকোয়ারি ডিফারেন্ট একটু যদি বলেন। ইনভেস্টিগেশন আর ইনকোয়ারি, এটা খুব সমানও জিনিস কিন্তু খুব। ইনভেস্টিগেশন নর্মালি করে পুলিশ আচ্ছা অথবা কোর্টের ডাইরেকশন অনুযায়ী সিআইডি, সিবিআই বা যে কোনো ইডি, এরা যদি Investigation সংস্থা, এগুলো হ্যাঁ। সব ইনভেস্টিগেশন। আর ইনকোয়ারি বলে যেটা ম্যাজিস্ট্রেট বা জজ, জুডিশিয়াল অফিসার নিজে করে, সেটা আচ্ছা। বলে ইনকোয়ারি। আচ্ছা ফর এক্সাম্পল ধর এই যে 164 থেকে স্টেটমেন্ট অফ এনি স্টেটমেন্ট রেকর্ডেড বাই দি ম্যাজিস্ট্রেট, গোপন জবানবন্দি, তারপর ধর টিআই প্যারেড, হুম জেলে যেটা হয়, এই যে ম্যাজিস্ট্রেটরা যে কাজগুলো করছে এগুলো হচ্ছে এনকোয়ারি। ম্যাজিস্ট্রেট যখন কোনো অনুসন্ধান করে তখন সেটা বলে এনকোয়ারি। পুলিশ বা ইডি বা সিবিআই যখন ইনভেস্টিগেশন করে সেটাকে বলা হয় ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন। এই এনকোয়ারি মানে জজ বা ম্যাজিস্ট্রেট করছে এটা, আচ্ছা এই হলো ডিফারেন্স এনকোয়ারি আর এই এটা কিন্তু আইএন মানে ধরো INQURY, ইএন না, আইএন। ইএন এনকোয়ারি যেটা সেটা ওই রেলওয়ে এনকোয়ারি, হোটেল এনকোয়ারি কাউন্টার, আচ্ছা। ওটা ইএন দিয়ে আরম্ভ হয় বানানটা। হুম আর আইএন যেটা সেটা একদম জুডিশিয়াল। স্যার ওই জাজমেন্ট আর ডিগ্রিটা যদি একটু বলেন, ডিফারেন্টটা কি? জাজমেন্ট ডিগ্রিটা হচ্ছে একটা ট্রায়াল যখন কমপ্লিট হয়ে গেল তখন তার যা রেজাল্ট অফ দি ট্রায়াল বলা হয় জাজমেন্ট। আচ্ছা সিভিলে জাজমেন্ট আর ডিগ্রি দুটো দিতে হয়, তার কারণ হচ্ছে ক্রিমিনালে যে জাজমেন্ট হয় সেখানে অ্যাকিউজ পার্সন না থাকলে কিন্তু জাজমেন্ট ডেফার্ড হয়ে যায়, অন্যদিন হবে। আচ্ছা তার মানে কি হবে, জাজমেন্টের সাজা হলো অ্যাকিউজ পার্সন অ্যাবসেন্ট, তুই ফোন করে দিলি পালিয়ে যা, তো সাজা হয়ে গেছে। ওই জন্য আচ্ছা। ওকে চাই, যার জন্য জাজমেন্টে দেখবি কনভিকশন আর সেন্টেন্স দুটো হয়। প্রথম দিন কনভিকশন হলো যে আপনাকে দোষী সাব্যস্ত করলে আপনি জেলে যাবেন, কালকে আবার আসবেন, আপনার সাজা ঘোষণা করবো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিন্তু সিভিলে তো সাজার ব্যাপার নেই, একদম। সিভিলে তার বলা হলো জাজমেন্ট হলো তোর এই জমিটা তোকে যে লোকটা এনক্রোচ করে রেখেছিল তোকে ফেরত দিতে বলা হলো উইদিন 30 days। 30 দিনের মধ্যে না দিলে 31 দিন থেকে তোর প্রতিদিন তাকে 100 টাকা করে ফাইন চার্জ করা হলো। এইবার সিভিলে জাজমেন্ট হয়, প্লেইন্টিফ বা ডিফেন্ডেন্ট থাকুক বা না থাকুক, কোর্ট জাজমেন্ট লিখে সিম্পলি দিয়ে দেয় ওপেন। যার কেস থেকে বসে ও দেখি জাজমেন্টটা দেখি, জাজমেন্ট দেখে আমি হেরেছি, ও দেখে আমি জিতেছি। এবার যে জিতলো বা যে হারলো তাকে তো বলে 30 দিনের মধ্যে দিতে, ওটা হুম সে তো দিচ্ছে না, আচ্ছা সে দিচ্ছে না, তখন কি করবি? ওই জন্য ডিক্রিটা, একটা ডিক্রি বলে পদার্থ হয়। ডিক্রি পদার্থ বলতে এই যে ডিক্রিটা জাজমেন্টের পার্ট, এই ডিক্রিটাকে জারি দিতে, এক্সিকিউশন অফ ডিক্রি করতে হয়, হ্যাঁ, এক্সিকিউশন কেস করতে হয়, আচ্ছা ডিগ্রি জারি করতে। ডিক্রি জারি করতে হয়। তখন ওই ডিক্রিটা দুইজন জারির কেস করলি যে আমাকে আপনার এই অর্ডার সত্ত্বেও 30 দিন এক্সিড করে গেছে, দেয়নি, আমি ডিক্রি তুলেছি, ডিক্রি তুলে ডিক্রিটা তুই এক্সিকিউশন করলি, তখন কোর্ট ওই ডিগ্রি এক্সিকিউশনের জন্য প্রথমে কোর্ট থেকে পেয়াদা পাঠায়, আচ্ছা মানে বিলিফ বেলিফ যায়। এবার ধর যাকে যেখানে পারলো সেটা খুব ইনফ্লুয়েন্স আছে, এমন মারলো বেলিফকে, বেলিফ মার খেয়ে ফিরে চলে এলো, এই থানায় রিপোর্ট করে কোর্টকে রিপোর্ট দিলে আমরা গেছিলাম,
আমাদের মেরে হাড়গোড় ভেঙে দিয়েছে। তখন কোর্ট পুলিশ ডাইরেকশন দেয়, সিভিল কোর্ট। তখন পুলিশকে বলে তুমি যাও গিয়ে ডিগ্রি এক্সিকিউট করো। ডিগ্রি কারণ হচ্ছে জাজমেন্ট তো সেই দিনই হয়ে গেল, যা আবার হয়ে গেল। ডিগ্রি দিল, ডিগ্রি মানছেই না, কি করবি? জাজমেন্ট দিল যে এই তুমি এত টাকা এতদিনের মধ্যে মানি সুটে তুমি 2 লক্ষ টাকা 15 দিনের মধ্যে ফেরত দাও। 15 দিন মাধ্যমে থেকে তোমার 2 লক্ষ টাকার উপরে 10% ইন্টারেস্ট চার্জ হবে। ও নিকুচি করে 10% ইন্টারেস্ট দেবই না আমি কিছু, সে ভাবলো আমি ডিগ্রি মানবই না। তখনই ডিগ্রিটা জারি দিতে হয়। এবার তুই ডিগ্রি যখন জারি দিবি তখন দেখবি তার যে বলে বাড়ি ঘর তো নিলাম হয়ে যায়। আলটিমেটলি তাই হবে। অনেক পেপারেও দেখা যায়, পেপারে দেয়। পেপারে দেখা যায় যে একটা অকেশন হচ্ছে। এই জন্য ডিগ্রিটার প্রয়োজনীয়তা আছে। জাজমেন্টাল ডিগ্রি, ক্রিমিনাল যে ডিগ্রি হয় না, কিন্তু ক্রিমিনালে ডিগ্রি একমাত্র সিভিল হয়, আচ্ছা ক্রিমিনাল কোনো ডিগ্রি হয় না। স্যার ক্রিমিনালে স্যার যেটা বলছিলেন যে জাজমেন্টটা হতে গেলে অ্যাকিউজডকে আসাটা ম্যান্ডেটরি। ওই যে কারণ হচ্ছে যদি পানিশমেন্ট হয় তাহলে পাবে কোথায়? কোর্ট তো জাজমেন্ট দিয়ে দিল 10 বছরের সাজা, তুই ফোন করে দিলে আর এখন এখানে না সোজা একদম বাংলাদেশ পালিয়ে যাও। তখন সেই জন্য যখন নাকি জাজমেন্ট হয় তখন বলে আপনাকে আমি দোষী সাব্যস্ত করলাম, দ্যাটস কনভিকশন। আপনাকে কাস্টডি নেওয়া হলো, পুলিশ দাঁড়িয়ে থাকে, ও কাস্টডি নিয়ে নিল, আপনি জেলে যাবেন, আগামীকাল আসবেন, আগামীকাল সাজা ঘোষণা করবো। তারপরের দিনে সাজা ঘোষণা করে 10 বছর কি যাবজ্জীবন কি ফাঁসি। আচ্ছা মানে কতটা সময়? নেক্সট ওটা কনভিকশন আর সেন্টেন্স, এই দুটি ডিফারেন্স। আচ্ছা বুঝতে পারছিস? স্যার। এটা একটু স্যার বলছি এই রেস জুডিকাটাটা বিষয়টা কি একটু বলবেন? রেস জুডিকাটার মোটামুটি অনেক সময় রেস জুডিকাটা সেকশন 11 অফ সিপি কোড, সিভিল প্রসিডিওর কোডে আছে। রেস জুডিকাটা মানে হলো, ধর আমি এই রেস জুডিকাটা ক্রিমিনাল আছে বলে ডবল জিওপার্ডি বলে। আচ্ছা তার মধ্যে একটা লোকের এগেইনস্টে একই অফেন্সের জন্য তুই দুটো কেস করতে পারিস না। আচ্ছা মানে একই ঘটনাকে একটা দুবার করা অফেন্সে যায়। একটা পানিশমেন্ট। সিমিলারলি তুই একটা কজ অফ অ্যাকশনের জন্য দুটো সুট দুটো কোর্টে করতে পারিস না। সিভিলে সেটা রেস জুডিকাল, যদি সে হয় সেটা রেস স্যার তাহলে জুডিকাল। আমার একটা কোশ্চেন আছে একটা। বল। ধরুন একটা 498 এর কেস হ্যাঁ, করলো, হ্যাঁ। তো 498 ওয়াইফ হাজবেন্ডের কেস আর কেস করলো, হ্যাঁ। ফের কি একটা কেস করতে পারে? 498 498 অন্য কোর্টে? অন্য থানাতে? না 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 না, ওইটা রেস জুডিকাল, ওইটা ডবল জিওপার্ডি হয়ে যাবে। আচ্ছা সেলফ সেম অফেন্সের ওপর তুই দুটো কেস দুটো কোর্টে করছিস, ইট ক্যানট বি। না কোর্ট একটা আছে, দুটো আলাদা থানাতে করছে। একই তো ব্যাপার হচ্ছে, তো একই অফেন্স তুই দুবার তুই দুবার পানিশ করছিস, হতে পারিস, সেটা হতে পারে না। সেকেন্ডটা রিজেক্ট হয়ে যাবে, ডিসমিস হয়ে যাবে। ডিসমিস হয়ে যাবে না স্যার? তুই যেই বলবি ওই চলছে ওখানে, সেকেন্ডটা ডিসমিস করে দেবে। সিমিলার সিভিলও তাই, যদি দেখি সেম কজ অফ অ্যাকশনের জন্য একই কেস এই কোর্টেও চলছে আবার ওই কোর্টেও চলছে, কি একই কোর্টে দুবার আরম্ভ হয়েছে। একটা লো ভ্যালুয়েশন দেখিয়ে, ধর একটা লো ভ্যালু মুনসেফ বলে না এখন, আমি তো বলে সিভিল জাজ জুনিয়র ডিভিশন। সিভিল জাজ জুনিয়র ডিভিশন হচ্ছে আর একটা হাইয়েস্ট ভ্যালুয়েশন দেখিয়ে সিভিল জাজ সিনিয়র ডিভিশনে, সেম কজ অফ অ্যাকশন, একই লোক একই বৃত্তান্ত সব এখানে ওখানে চলছে। তুই যদি জানাস গিয়ে তাহলে দ্যাট উইল বি রেস জুডিকাটা। বাহ স্যার এটা খুব ভালো জিনিস। রেস জুডিকাটা জানালে ওই সেকেন্ড ওয়ানটা, দ্বিতীয় যেটা হলো সেটা ডিসমিস করে দেয়। বুঝলাম স্যার। আর ক্রিমিনাল মানে ডাবল জিওপার্ডি। স্যার এটা খুব ভালো একটা জিনিস শিখলাম স্যার। ইনকোয়েস্ট রিপোর্টটা মাঝে মাঝে আসে, এবারে ঠিক হয় না। ইনকোয়েস্ট রিপোর্টটা বলুন না স্যার। ইনকোয়েস্ট রিপোর্ট হচ্ছে যেমন ইনভেস্টিগেশন হয়, পুলিশ যখন ইনভেস্টিগেশন করে, একটা ক্রিমিনাল কেস ইনভেস্টিগেশন করতে গিয়ে যদি কোনো ডেড বডি পায়, আচ্ছা ডেড বডি না পেলে কিন্তু ইনকোয়েস্ট হবে না। মানে ডেড বডিটা থাকতে ডেড হবে। বডি ডাকাতি গেছে ইনকোয়েস্ট, ডাকাতি হতে পারে, ডাকাতি গেছে মারা যায় যদি। আচ্ছা মানে পিএম রিপোর্টের যে পারপাসটা হয়। ইনকোয়েস্ট রিপোর্ট হচ্ছে তোর পুলিশ যখন ওই ডেড বডিটাকে ঘিরে যে ইনভেস্টিগেশনটা করে সেটা করে ইনকোয়েস্ট রিপোর্ট। আচ্ছা অ্যাট দিস মোমেন্ট এখন আর পুলিশ এটা করে না, এখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট করে।
ইন অ্যাবসেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তখন পুলিশ করে। ধর রাত্রি 1টার সময় একটা রেল লাইনের ধারে একটা ডেড বডি পাওয়া গেল, তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোথায় পাবে? একদম। তাই না? তখন না পুলিশ করে দেয়। ইনকোয়েস্ট মানে কিরকম ইনকোয়েস্ট? ধর দেখা গেল যে ছুরিটা লোকটার বাঁ দিকে গেঁথে রয়েছে, হুম। লোকটার এখানে মাথাটা ফেটে রয়েছে, লোকটা একটা কান কাটা, মানে কানটা কেটে দিয়েছে। এই যে ডেড বডিটাকে ঘিরে যে ইনভেস্টিগেশনটা হয় সেটাকে বলে ইনকোয়েস্ট রিপোর্ট। এটা আচ্ছা। কাজে লাগে পোস্টমর্টম রিপোর্ট করার সময়, আচ্ছা। এবং পরবর্তীকালেও কোর্টেও এটা কাজে লাগে ইনকোয়েস্ট রিপোর্ট। ইনকোয়েস্ট রিপোর্ট তাকেই বলে ডিউরিং ইনভেস্টিগেশন যদি কোন ডেড বডি পায়, হিউম্যান ডেড বডি, সেটাকে বলা হয় ইনকোয়েস্ট রিপোর্ট। সেটা ইনভেস্টিগেশন রিপোর্ট না। আর ইনকোয়েস্ট রিপোর্টটা আলাদা করে করতে হয়। আর ইনকোয়েস্ট রিপোর্ট ইন প্রেজেন্স অফ লোকাল ইনহ্যাবিটেন্টস, মানে রেসপেক্টেবল ইনহ্যাবিটেন্টসের সামনে করতে হবে আচ্ছা। ইনকোয়েস্ট রিপোর্ট। এটা এখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট করে, আগে এটা পুলিশ করতো। স্যার ধরুন অ্যাজ আ লয়ার হিসেবে বলছে, আমরা ধরুন কোনো একটা কেস করলাম, কেসে যদি আমি হেরে যাই, তাহলে আমাদের কি এরপরে কি অপরচুনিটি থাকতে পারে বা কি করতে পারি আমরা? কেস করলে, কেস যদি হেরে যাস তো নেক্সট স্টেপ হচ্ছে আপিল। আচ্ছা। আপিল। আচ্ছা। আর যদি মাঝপথ থেকে তোর কোনো ডিস্টার্ব হয়, হুম। যদি ডিসস্যাটিসফাইড হোস, হুম। কেসটা চলছে, হুম। চলতে চলতে দেখলি ম্যাজিস্ট্রেট বা সিভিল জাজ যেটা করছেন সেটা তোর ভালো লাগছে না, ভালো লাগছে মানে মানে আমি যেটা চাইছি বা বিয়ন্ড দি ল, হুম। আইনের বাইরে, বিয়ন্ড দি স্ট্যাটুট করছে। হুম। সাপোজ ফর অ্যান এক্সাম্পল ধর তুই একটা ডিউরিং ট্রায়াল পাবলিক প্রসিকিউটর লিডিং কোশ্চেন করলো, হুম। তুই উঠে দাঁড়িয়ে বলতে লিডিং কোশ্চেনে যাবে না স্যার এভিডেন্সে, করবো না না ঠিক আছে এটা যাবে, এটা লিডিং কোশ্চেন হবে না, তুই দাঁড় আমি তার পিটিশন দিচ্ছি। কেন পিটিশন দিবি? টু প্রুভ ইট, যে ঘটনা ঘটেছিল। তুই কস্ট টাইটেলটা লিখলি যে the witness on asking by the prosecution saying that like this, where the prosecutor leaded the question, prosecutor mentioned the place of occurrence, whether he was present there or not. আচ্ছা। প্রসিকিউটর তাকে লিড করছে যে আপনি কোথায়, আপনি সেদিন জেলে গেছিলেন তো আপনার টিআই প্যাডের জন্য, ধর প্রসিকিউটর লিড করলো, আপনি জেলে গেছিলেন টিআই প্যাডে করতে, দ্যাট ইজ লিডিং কোশ্চেন। তুই লিডিং কোশ্চেন যাবে না, তুই কোশ্চেনটা দিলি, কোর্ট বলো আপনার কোশ্চেন ডিসঅ্যালাউ করলাম, আপনি কোশ্চেন করুন, প্রশ্ন করুন, এবার তুই তো আমার আনসার, আমি আবার পিটিশন দেবো। তখন তুই পিটিশন দিলি যা এই কোশ্চেনটা লিডিং হয়েছিল, আমি কোর্টকে একটা পিটিশন দিয়েছিলাম, কোর্ট সেটা রিজেক্ট করেছে। অ্যাকিউজড পারসন বিং ডিসস্যাটিসফাইড প্রেফার্স এ রিভিশনাল অ্যাপ্লিকেশন বিফোর দি হাই কোর্ট আর বিফোর দি হ্যাঁ সেশন জাজ, আমি রিভিশনে যাব, দ্যাট ইজ কল রিভিশন। মানে ইন্টারমিডিয়েটারি কোনো ডিসস্যাটিসফ্যাকশন যদি হয় রিগার্ডিং ল পয়েন্ট, তখন হয় রিভিশন। আর আপিল হয় আফটার কমপ্লিশন, একদম কমপ্লিট হয়ে গেল, জাজমেন্ট দিয়ে দিল, সেই জাজমেন্ট যদি ডিসস্যাটিসফাইড তখন হবে আপিল, তখন হবে আপিল। আর রেফারেন্স কাকে বলে জানিস? না স্যার এটা বলুন। রেফারেন্স বলে, ধর তোরা আমার একটা কেস হচ্ছে, হুম। তুই ক্যালকাটা হাইকোর্টের ডিসিশন দিলি, স্যার দেখুন ক্যালকাটা হাইকোর্ট এটা বলছে, আমিও ক্যালকাটা হাইকোর্টের ডিসিশন দিলাম, সেটা অপোজিট বলছি। উইদিন দ্য স্প্যান অফ 15 days or 1 month টাইম দুটো বেঞ্চ থেকে দুটো জাজমেন্ট বেরিয়েছে, একটা কন্ট্রাডিক্টরি, ও বলছে করো, ও বলছে করো না, দুটোই ক্যালকাটা হাইকোর্ট। আচ্ছা, ইন্টারেস্টিং বিষয়। তখন কি করবে? তখন জজ ওটাকে পেস্ট করে ভালো করে ব্যান্ডেল বেঁধে ওটাকে রেফারেন্সের জন্য চিফ জাস্টিসকে পাঠিয়ে দেয়। আচ্ছা। যে তুমি বলো এখন আমি কি করবো। আচ্ছা।
বুঝতে পেরেছিস ব্যাপারটা? এইটাই বুঝতে পেরেছি। ডিফারেন্স। স্যার আরেকটা বিষয়, ওই কর্পাস ডেলিগেসি কর্পাস ডেলিক্টি, ডেলিক্টি স্যার, কর্পাস ডেলিক্টি স্যার, কর্পাস ডেলিক্টিটা কর্পাস ডেলিক্টি এটা ল্যাটিন ওয়ার্ড, এটা মানে হচ্ছে ডেড বডি। সব ডেড বডি নয় কিন্তু, আচ্ছা একটা ডেড বডি দেখলে কর্পাস ডেলিক্টি বলতে পারবি না। ডেড বডির কানেকশন ক্রাইম। একজনকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে, হুম সেই ডেড বডিটা বজবজ থেকে ভেসে উঠলো, আচ্ছা সেই ডেড বডিটা আইডেন্টিফাইড হলো, আচ্ছা কর্পাস ডেলিক্টি। কিন্তু ওখানে দেখা গেলো কুকুরের ডেড বডি ভেসে উঠলো গিয়ে, সেটা কিন্তু কর্পাস ডেলিক্টি নয়। কর্পাস মানে হিউম্যান বডি। আচ্ছা মানে ইন কানেকশন ক্রাইম হতে হবে ওটা। মানে ওই যে বডিটা বা যেটা এসে আছে কোন ইন কোশ্চেন ওই বডিটা তো পাওয়া যাচ্ছে না, একটা বডি মিসিং, হ্যাঁ ডেড বডি মিসিং, আচ্ছা সেই বডিটা পাওয়া গেল, কর্পাস ডেলিক্টি। আচ্ছা, মানে ধরুন একটা অনেক দিন সাথে আগে কোনো মিসিং হলো বা কিছু একটা কমপ্লেন একটা কবর দিয়ে পুঁতে রেখে দিয়ে তার ডেড বডি, সেটাকে তোলা হলো, আচ্ছা কর্পাস ডেলিক্টি। আচ্ছা আচ্ছা ওই ডেড বডি বলা হয়। মানে ইন কানেকশন উইথ দি এফআইআর, ইন কানেকশন দি ক্রাইম, ইন কানেকশন দি অ্যালিগেশন, ইন কানেকশন দি সাসপেকশন অফ দি ডেথ। হ্যাঁ, সেইটা সেই বডিটাকে বলতে, ডেড বডি হলে কর্পাস ডেলিক্টি বলা যাবে না। বুঝতে পেরেছি, মানে ওটার সাথে কোনো ক্রাইম রিলেশন ক্রাইম রিলেটেড থাকতে হবে, ওই ক্রাইমটা, অন্য ক্রাইম না আবার। মানে যেই ক্রাইম অনুযায়ী বা হয়েছে হ্যাঁ, সেই ক্রাইমের একদম, সাথে একদম, হলে তখন একদম। এটাকে আমরা অ্যাপ্লিকেবল করতে পারবো। হ্যাঁ, এরপরে কর্পাস ডেলিক্টি। স্যার খুব ভালো লাগলো স্যার, আজকে অনেকগুলো সমস্যা ছিল যেগুলো আমার দৈনন্দিন কোর্ট প্র্যাকটিসে আমরা খুব ফেস করি, সেখানে এগুলো জানতে পারলাম, খুব উপকার হলো স্যার। ঠিক আছে, আজকে অবধি রইল, আবার পরের দিন আমরা নেক্সট এপিসোড আরম্ভ করবো। নমস্কার।